দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মার্কিন মহাকাশ সংস্থা নাসার নতুন প্রধান হিসেবে অনুমোদন পেয়েছেন বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান। যুক্তরাষ্ট্রের সিনেটে 67-30 ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। 42 বছর বয়সী আইজ্যাকম্যান নাসার সাম্প্রতিক ইতিহাসে প্রথম প্রশাসক যিনি সরকারের বাইরে থেকে সরাসরি এসেছেন। মহাকাশে প্রথম বেসরকারি নাগরিক হিসেবে স্পেস ওয়াক করে আলোচনায় আসেন জেট পাইলট আইজ্যাকম্যান। শিগগিরই অন্তর্বর্তী প্রধান শন ডাফের স্থলাভিষিক্ত হবেন তিনি। চীনের আগে যুক্তরাষ্ট্রের মানুষবিহীন চন্দ্র মিশন আয়োজন তার জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে খনিজ সম্পদ খননে ট্রাম্পের পরিকল্পনাতেও সমর্থন দিয়েছেন তিনি। তীব্র শীত, ঘন কুয়াশা আর বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লির জনজীবন, যা সরাসরি প্রভাব পড়েছে বিমান ওঠানামায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে অন্তত 10টি ফ্লাইট। খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে দক্ষিণ ভারতের চেন্নাই বিমানবন্দরেও। কর্তৃপক্ষ জানায় একদিনেই 11টি ফ্লাইট বাতিল হয়েছে। এই সপ্তাহে এক দশকের মধ্যে সবচেয়ে শীতল দিন দেখেছে উত্তরপ্রদেশের বেরলি। অঞ্চলটিতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলোতে। গাজায় আশ্রয়হীন হয়ে পড়া লক্ষাধিক ফিলিস্তিনির দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে শীতকালীন ঝড় বৃষ্টি। সাথী শরণার্থী শিবিরে ঝড়ের সময় বাড়ির ছাদ ধসে প্রাণ গেছে শিশুসহ 6 জনের। এছাড়া ঠান্ডায় মৃত্যু হয়েছে কয়েক জনের। ঝুঁকিতে রয়েছে গাজার প্রায় 30,000 শিশু। ইসরায়েলের বিধিনিষেধের কারণে সেখানে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। জাতিসংঘ জানিয়েছে তাদের কাছে তাঁবু, কম্বল সহ জরুরি ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ সীমান্ত ক্রসিং দিয়ে এসব সহায়তা ঢুকতে বাধা দিচ্ছে। এদিকে যুদ্ধবিরতির মাঝেও থামেন ইসরায়েলি আগ্রাসন। সেন্ট্রাল গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 11 ফিলিস্তিনির। ইয়েলো লাইনের কাছে ছোড়া হয় মর্টার শেল। উদ্বেগ বাড়াচ্ছে পূর্ব জেরুজালেমে নতুন করে ইসরায়েলি বসতি সম্প্রসারণের উদ্যোগ। পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দর এলাকায় আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও দুর্বল হবে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ফিলিস্তিনি এলাকাগুলোর ভৌগোলিক সংযোগ। এমন পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ক্রমেই দূরে সরিয়ে দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে প্রায় 9,000 আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। দেশটির জেলা পরিকল্পনা ও ভবন কমিটি বুধবার আত্রত এলাকায় পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের স্থানে এই বসতি প্রকল্পের অনুমোদনের বিষয়টি আলোচনায় আনে। ইসরায়েলি মানবিক সংগঠন পিস নাও বলছে, প্রস্তাবিত এই প্রকল্পের জায়গায় বর্তমানে রয়েছে ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি জনপদ। এই অঞ্চলটি পশ্চিম তীরের রামাল্লা থেকে শুরু করে কাফর আকাব ও কালান্দিয়া শরণার্থী শিবির পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফিলিস্তিনি বসতির মাঝখানে তৈরি হবে ইসরায়েলি বসতি। এর ফলে পূর্ব জেরুজালেমের সাথে আশেপাশের ফিলিস্তিনি এলাকার ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং যাতে কার্যত বন্ধ হয়ে যাবে অঞ্চলটির উন্নয়ন। এই পরিকল্পনা প্রথম সামনে আসে 2020 সালের শুরুতে। সে সময় প্রস্তাবটি জেরুজালেম পৌরসভার কাছে পাঠায় ইসরায়েলের আবাসন মন্ত্রণালয়। কয়েক মাসের মধ্যেই প্রস্তুতি শেষ হলেও পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপত্তি এবং তৎকালীন মার্কিন প্রশাসনের বিরোধিতার মুখে বিষয়টি স্থবির হয়ে পড়ে। এটি বাস্তবায়ন হলে প্রকল্প এলাকার অঞ্চলগুলোকে রাষ্ট্রীয় জমি হিসেবে চিহ্নিত করতে পারবে জায়নবাদীরা। এতে দরকার হবে না ফিলিস্তিনি সম্মতির। যদিও পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনও চূড়ান্ত সরকারি অনুমোদনের মধ্য দিয়ে যেতে হবে। এরই মধ্যে দখলকৃত পশ্চিম তীরে আরও কয়েকটি বড় বসতি প্রকল্প দ্রুত এগিয়ে নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি পশ্চিম তীরে 19টি অবৈধ বসতিকে স্বীকৃতি দেওয়ার অনুমোদন দিয়েছে দেশটি। একই সাথে আইডিএফ এর অভিযান, বাড়িঘর ভাঙা এবং গ্রেপ্তারও অব্যাহত রয়েছে। নূর শামস শরণার্থী শিবিরে এ সপ্তাহেই 25টি আবাসন ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জায়নবাদীদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। একদিনেই রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে চীন।
এবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ অ্যান্ড্রে প্রনিন। বলেন, নিজেদের স্বার্থে যুদ্ধ থেকে ফায়দা লুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি না জড়ালেও বিভিন্ন সময়ে রাশিয়া ইউক্রেন উভয় পক্ষকে সামরিক ড্রোনের যন্ত্রাংশ এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করেছে বেইজিং। ৩ বছরের কাছাকাছি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা পাল্টে দিয়েছে বৈশ্বিক নিরাপত্তার খোলনলচে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, দীর্ঘমেয়াদে মস্কো কিয়েভ যুদ্ধের লাগাম টানা কি আদৌ সম্ভব ছিল? আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অন্যতম পরাশক্তি চীন চাইলেই এ যুদ্ধ বন্ধ করতে পারত। তা না করে নিজের স্বার্থে যুদ্ধ থেকে ফায়দা লুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি। এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি না জড়ালেও বিভিন্ন সময় রাশিয়াকে সমর্থন দিয়ে গেছে বেইজিং। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীনের কিছু কোম্পানি রাশিয়াকে সামরিক ব্যবহারে সক্ষম ড্রোনের যন্ত্রাংশ ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করছে। 2023 সালে এক বছরেই চীনের থেকে প্রায় $1.5 কোটি ড্রোন কিনেছে মস্কো। আর এই ড্রোনগুলো সরাসরি না পাঠিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও ছোট ব্যবসায়ীদের মাধ্যমে ক্রেমলিনের কাছে পৌঁছে দিয়েছে বেইজিং। শুধু রাশিয়াকেই নয়, মস্কোর প্রতিপক্ষ ইউক্রেনের কাছেও ড্রোন বিক্রি করেছে শি জিনপিং প্রশাসন। তথ্য বলছে, 2023 সালে চীনের কাছ থেকে $2 লাখ ড্রোন কিনেছে কিয়েভ। আর এগুলোই রাশিয়ার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধে ইউক্রেনকে এখনও টিকিয়ে রেখেছে। তবে চলতি বছর মে মাসে জেলেনস্কির বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে চীনের শক্তিশালী ম্যাভিক ড্রোনের সরবরাহ বন্ধ করে দিয়েছে বেইজিং। তবে অব্যাহত রয়েছে রাশিয়ার এর বেচা বিক্রি। যদিও সে সময় এ দাবি অস্বীকার করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো পক্ষকেই মারণাস্ত্র সরবরাহ করেনি শি জিনপিং সরকার। এদিকে এ লুকোছাপার মধ্যেই ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ আল জাজিরাকে বলছেন, রাশিয়া কিংবা ইউক্রেন কোনো এক দেশের কাছে সামরিক এই সরঞ্জাম বিক্রি বন্ধ করে একদিনেই যুদ্ধ বন্ধ করতে পারে চীন। তবে তা না করে অস্ত্র বাণিজ্যের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করে পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করে চলেছে বেইজিং। নাসরিন আক্তার, চ্যানেল 24। ক্ষমতার পালাবদল হলেও ভাগ্য বদলায় না প্রবাসীদের। যদিও মাসের পর মাস রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করছেন তারা, বিমানের টিকিট সিন্ডিকেট থেকে মানব পাচার চক্রের ফাঁদ কিংবা দূতাবাসের সেবা, সবখানেই আছে আক্ষেপের গল্প, যা নিয়ে হতাশ অভিবাসন সংশ্লিষ্টরাও। সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। সবচেয়ে একটা নাজুক অবস্থা আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র যে দূতাবাস আছে, ওখানে এই দূতাবাসে আছে সবচেয়ে দুর্বল। দূতাবাসের সেবা নিয়ে এমন আক্ষেপ রংপুরের রফিকুলের। 1 দশক ধরে থাকেন সৌদি আরবের জেদ্দায়, কিন্তু প্রয়োজনে দূতাবাসকে পাশে না পাওয়ার অভিযোগ এই প্রবাসীর। মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিদিন কাজের খোঁজে যান হাজারো বাংলাদেশি, কিন্তু সেই তুলনায় নেই প্রবাসী সেবা। আমার মনে সমস্যা, আমি দূতাবাসের কাছে আশ্রয় নিলাম, আমার ভালো মন্দ আমি বলবো। এই ধরনের উদ্যোগ অন্য রাষ্ট্র যেভাবে নেয়, বাংলাদেশ দূতাবাস এইভাবে নেয় না। ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে সেরা রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অদক্ষ শ্রমিক হিসেবে দেশটিতে বাংলাদেশিদের যাত্রা স্রোতের মতো। আমি যদি একটা কাজ শিখতে পারতাম তাহলে তো আমার পক্ষে খুব ভালো হতো। ঠিক আছে, আমি তো কোনো কাজ শিখতে পারি নাই বা শিকার ইচ্ছা করি নাই। বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন প্রবাসীরা। এতে জেল জরিমানা দিয়ে দেশে ফিরছেন অনেকেই। দালাল চক্করে গেছে, কেউ আইডি দিচ্ছে, কেউ আইডি দেয় নাই, বসে রাখছে, আজ না কাল, কাল না বসে, এরকমই বলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু বছরের পর বছর চলে যাইতেছে। তারা যে 10 টাকা ইনকাম করবে তা পারে না। কিন্তু নিরাপদ অভিবাসনের গল্প যেন শুধু কাগজে কলমেই। সম্প্রতি বেশ কয়েকটি দেশের ভিসা নিষেধাজ্ঞা আর মানব পাচার চক্র মিলেমিশে একাকার। এমনকি যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে 2 শতাধিক বাংলাদেশিকে। এক যুগ ধরে বিদেশ ফেরতদের নিয়ে কাজ করছেন আল আমিন নয়ন। তিনি মনে করেন, সরকারি নজরদারি না থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মানব পাচার চক্র। যারা গিয়েছে ইতিমধ্যে চলে গেছে আফ্রিকার মতো দেশগুলোনে, তারা কি অবস্থায় আছে সেই কি কোনো প্রতিবেদন আছে? যদি না থাকে তাহলে কেন আগে যদি লোক পাঠানো 100 লোক পাঠানোর পরে আগে প্রতিবেদন নিয়ে দেখবে তারা কি অবস্থায় আছে। যদি তারা ওখানে দেখে যে না ভালো থাকলে তো ফাইন,
আর যদি না থাকে তাহলে সেই পলিসি নিতে হবে, কিন্তু আসলে সেই ধরনের কোনো উদ্যোগ দেখছি না। রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিরাপদ অভিবাসনে সরকারের দায়হীনতাকেই দুষছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। বলা হচ্ছে যে আমাদের বড় রকমের একটা গাফিলতি জায়গা হচ্ছে যে কাগজপত্রগুলো ভুয়া হয়। তো ভুয়া কাগজপত্রগুলো নিয়ে ধরা পড়ছে কোথায়? বিদেশে। এগুলো এখানে কেন পরীক্ষা করা হচ্ছে না? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে চলতি বছর কাজের খোঁজে দেশ ছেড়েছেন 4 লাখের বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।